কিছু বলবে রুহি? এই অসময়ে কল করেছে? রুহি ওষ্ঠ দ্বারা অধর চেপে ক্রন্দনের সীমা কমিয়ে আনলো, লম্বা করে শ্বাস টানলো কয়েকবার, অতঃপর নিষ্প্রভ কণ্ঠে বলল, ভাই ভাইয়া ভাইয়া মীরা। মীরা নামটা শ্রবণ করার পর উষান একটু নড়ে চড়ে উঠল। নেত্রপল্লবের বন্ধ পল্লব উন্মুক্ত করে উঠে বসল সে। ললাটে ইতিমধ্যেই বলিরেখা পড়াচ্ছে। উষান প্রশ্ন ছুড়ল, হ্যাঁ মীরা, তারপর? ভাইয়া মীরার সাথে নিশ্চয়ই খুব বাজে কিছু হয়েছে, কেউ ওকে তুলে নিয়ে গেছে। ও দুপুরবেলা হাসপাতালে এসেছিল, এখন সন্ধ্যাবেলা বাসায় ফেরেনি। আমি জঙ্গলে এসেছিলাম ওর খোঁজ নিতে, তখন জঙ্গলের প্রবেশ মুখে ওর ফোন আর চশমা পরে থাকতে দেখি, সাথে মাটিতে টেনে হিস্ট্রে নেয়ার দাগ। মনে হচ্ছে কেউ ওকে টানতে টানতে নিয়ে গেছে কোথাও। আমি আঙ্কেলকে কিছু বলিনি ভাইয়া, আঙ্কেল হার্টের পেশেন্ট, আপনি কিছু করুন না প্লিজ। ওপাশে ঘোর নিস্তব্ধতা, নীরবতার রেশ বজায় তুমুল রূপে। রুহি ভাবল উষান হয়তো লাইনে নেই। সে চেঁচিয়ে বলল, হ্যালো উষান ভাইয়া, আপনি কি শুনছেন আমার কথা? উষান হুঁশে আসলো। দুই একবার ভীষণ চেষ্টা করলো কিছু বলার, কিন্তু কি আশ্চর্য, কণ্ঠনালীতে যে শব্দ জট পেকেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। উষান নিজেকেই প্রশ্ন করলো তার এত খারাপ কেন লাগছে। মীরার উধাও হওয়ার খবর শুনে হাত পা হিম হয়ে অসাড় হয়ে আসছে কেন। হতবিহ্বল হতে শান্ত হয় উষান, জিজ্ঞাসা করে, তুমি জঙ্গলে একা কেন গেছো রুহি? জলদি ফোনে লোকেশনটা অন করে ফিরে আসো। আর আমি দেখছি ব্যাপারটা। মীরার কিচ্ছু হবে না, কান্না বন্ধ করো। মা দিয়ে আঙ্কেলকে তো জানাতেই হবে, তাই না? তার মেয়ে নিখোঁজ। তুমি দ্রুত ফিরে আসো, তারপর দেখছি। আমি দ্রুতই ফিরছি ভাইয়া। উষান কল কেটে ফোন চলল বিছানায়। ল্যাপটপ অন করে শুভ্রের ডিটেলস আবারও ঘাঁটতে বসলো। শুভ্র, এই ছেলেই মূলত উষানকে হত্যা করার জন্য হন্য হয়ে চেষ্টা করছিল। উষান তো আজই জানতে পেরেছে বহু চেষ্টার পরিবর্তে। সকালে তীব্র দিগন্তকে সেই এই কাজেই ব্যস্ত রেখেছিল, কারণ শুভ্রকে খুঁজে বের করা দরকার ছিল বড্ড। শুভ্র এখন উষানকে মারতে না পেরে উষানের আপনজনদের পিছে লেগেছে তাদের হত্যা করার উদ্দেশ্যে। নিকটাত্মীয় আপনজন এরা মানুষের তুমুল দুর্বলতা। শুভ্র হয়তো তাই ভেবেছিল, তাই এইরূপ কাজ শুরু করেছে। কিন্তু শুভ্র কি আর জানে, উষানের নিজের জীবনের প্রতি যেখানে বিন্দুমাত্র মায়া নেই, সেখানে আপনজনের প্রতি দরদ মায়া ভালোবাসা কিভাবে জন্মাবে। ডিফেন্স অফিসারদের পরিবারের প্রতি মায়া রাখতে হয় না, তাদের সবকিছুই দেশকে ঘিরে। তুলসীর মা তো আশাকে শুভ্রই মেরেছে। উষানের সহিত শুভ্রের এরূপ কর্ম করার কারণ অতি তুচ্ছ। আকাশপথে এক মিশনের সময় উষান কিছু সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীদের মধ্যে ছিল শুভ্রের বাবা। শুভ্রের বাবা ছিল মূল আসামি। তারই পরিপ্রেক্ষিতে শুভ্র বাবার হত্যার বদলা নিতে উষানের পিছে উঠে পড়ে লেগেছে। রুহির কথা শ্রবণ করার পর উষানের কেন জানি মনে হচ্ছে মীরার গুম হওয়ার পিছনে শুভ্রের বিশাল বড় হাত আছে, অথবা এই কাজ শুভ্রই করেছে। ল্যাপটপে রিসার্চ করার সময় উষানের ফোনে মেসেজ আসে। ক্ষীণ সময়ের জন্য নিজের করা কৃতকাজ বন্ধ রেখে ফোন হাতে নিল সে। মেসেজটা আননোন নাম্বার থেকে আসা। মেসেজে ছিল মীরার অচেতন রূপ এবং ছোট্ট কয়েক বার্তা। কি লেফটেন্যান্ট সাহেব, গার্লফ্রেন্ডকে নিতে আসবা না? আর কতক্ষণ অপেক্ষা করব? বেশি লেট করলে কিন্তু আমি আপনার সুন্দর প্রেমিকাকে ছোঁয়াই লোভটা আর সামলাতে পারবো না। মেসেজের নিচে ছোট্ট করে লেখা শুভ্র নামটি। উষান চটজলদি নাম্বার থেকে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, তবে চেষ্টা বিফলে গিয়েছে। উষান খেয়াল করে মীরার বিধ্বস্ত রূপ দর্শন করার পর তার হৃদকম্পন শুরু হয়েছে। হাত দুটো কাঁপছে প্রবল। উষান কয়েকবার উঁচু কণ্ঠে তীব্রকে ডাক দেওয়ার প্রয়াস চালায়, তবে সে ব্যর্থ। কি আশ্চর্য, কঠিন মানুষটা সামান্য এক নারীর জ্ঞানহীন মলিন মুখশ্রী দেখে এতটা এলোমেলো হয়ে পড়ছে কেন। মীরা টেনে টেনে শ্বাস নিচ্ছে। সময়ের তালে তালে তার শ্বাস নেওয়াটা বড়ই মুশকিল হয়ে পড়েছে। শ্বাসকষ্টের সমস্যা আছে মীরার। নির্দিষ্ট সময় পর পর ইনহেলার নিতে হয়। আজ সারাদিনে ইনহেলার নেওয়া হয়নি তার। তার উপর ধুলোবালির স্তূপে পড়ে আছে। ধুলোবালিতে শ্বাসকষ্টের সমস্যা তার দ্বিগুণ হয়। মীরার সামনে বসে শুভ্র এবং বাকি কয়েকটা ছেলে বসে মদ্যপান করছে। মদ্যপানকালীন মাঝে মধ্যে ছেলেগুলো লোলুপ বিশ্রী কুরুচিপূর্ণ দৃষ্টিপাত ফেলছে মীরার উপর। নিজেকে আশ্বস্ত শান্ত করে মীরা। হাতের মুঠোয় লুকিয়ে রাখা ধারালো ছুরিতে তার হাতের চামড়া কেটে রক্তিম তরল টপটপ করে গড়িয়ে পড়ছে। সুযোগের অপেক্ষায় অধীর হয়ে বসে থাকে মীরা, এবং ক্ষণিক বাদে সেই সুযোগটা তার পানে আসে। শুভ্র উঠে দাঁড়ায়, হাতে তার সিরিঞ্জ। সিরিঞ্জে থাকা তরল পদার্থ সে মীরার ঘাড়ে পুশ করে দেয়। এটা নিয়ে মোট 8 বার তাকে সিরিঞ্জ পুশ করা হলো। আধারে চশমাবিহীন মীরা বুঝতে পারে না সিরিঞ্জের তরল পদার্থটা আসলে কি। শুভ্র কাজ শেষে হেলতে দুলতে বিড়বিড় করে গান গাইতে গাইতে বেরিয়ে যায়। বাকি ছেলে তিনটা তখন মদ্যপান করে ঝিমোচ্ছে। শুভ্র যাওয়ার পরই নেত্রযুগল উন্মুক্ত করল মীরা। পরপর প্রায় 8 বার সিরিঞ্জ পুশ করার কারণে তার বাঁ দিকের ঘাড় অবশ প্রায়। আলগোছে উঠে দাঁড়ালো মীরা।
হাতের রশি ছুরি দিয়ে আগেই কেটে ফেলেছিল। স্বল্প রশিতে অদূরে দৃশ্যমান হলো তার পার্স। বিড়াল পায়ে এগুলো সেদিকে। ব্যাগ থেকে সন্তর্পণের ক্লোরোফর্ম বের করে ছেলেগুলোর দিকে এগিয়ে ক্লোরোফর্ম স্প্রে করে। তৎক্ষণাৎ তারা অচেতন হয়ে পড়ে রইল। মীরা মুখে ওড়না চেপে দ্রুত বেরিয়ে আসে। তাকে আটকে রাখা হয়েছে এখানকার জঙ্গলের পরিত্যক্ত এক তেলের গোডাউনে। চারিপাশ খুঁজে বের হওয়ার রাস্তা পাওয়া গেল না। মীরা হাঁসফাঁস করে বিড়বিড়িয়ে বলল, আল্লাহ, আমায় পথ দেখাও, আমায় বাবার কাছে পৌঁছে দাও আল্লাহ। শুভ্র আসছে ফিরে। পদধ্বনির শব্দ জোরদার হচ্ছে। মীরা দিকবিদিক শূন্য একটা খালি তেলের ড্রামে ঢুকে পড়ে। ড্রামগুলো প্রায় তার সমান এবং যথেষ্ট মোটা। অনায়াসে দুজন মানুষ বসা যায়। ড্রামের ভেতর থেকে মীরা শুনল শুভ্রের উচ্চস্বরে হাঁকডাক। মীরা আপন মনে বিড়বিড় করে, উষান যেন আসে, নয়তো তার বাবা। একবার আসুক তার ভরসাযোগ্য দুজন মানুষ। আমার সাথে কেউ যাচ্ছে না। তীব্র তো এখানেই থেকে সবার খেয়াল রাখবি। দিগন্ত আমাকে ইনফরমেশন দেবে। সাইলেন্সার লাগানো পিস্তলটা পিছনের দিকে কোমরে গুজে ব্যস্ত কঠিন গম্ভীর কণ্ঠে নিজের বক্তব্য পেশ করল উষান। শরীরের সকল পেশি তখন টান টান, মাথা শিরা ক্রোধে দপদপ করছে। তীব্র আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, কাউকেই নিবি না? একদম একা যাবি? রিস্কি এটা উষান। উষান জলদ গম্ভীর কণ্ঠে বলল, কাউকে নিচ্ছি না। শুধু স্থানীয় দুজন পুলিশ আসবে, আমি সেখানকার সব কিছু আয়ত্ত আনার পর শুভ্র আর ওর দলের লোকেদের লাশ আনতে চান পুলিশ দুজন। উষানের কঠিন মুখশ্রী দর্শন করে তীব্রের বলার সাহস কুলালো না, কাউকে নিয়ে যা সাথে। সে উষানের গম্ভীর রূপটা দেখলে মাত্রাতিরিক্ত নার্ভাস হয়ে পড়ে। তাছাড়া উষান কখনো কারো কথা শুনে না, সে যা বলে তাই। একরোখা জেদি মানুষটাকে স্বয়ং ক্যাপ্টেন অবধি বসে আনতে পারেনি। মিশনে নিজের জেদ চাপিয়ে বেড়ায়। তবে দক্ষ বুদ্ধিমান অফিসার হওয়াতে উষানকেও কখনো কোনো কথা শোনাতে পারেনি কেউ। উষান নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে এগুলো মায়ানের নিকট। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে সুরে বলল, আমি তোমার বোনকে ফিরে আনবো, প্রমিস। মন খারাপ করে থাকে না তুমি না চ্যাম্প? বাবাকে দেখে রাখবে, ওকে? ওকে। মায়ানের দৃঢ় মন্তব্য। উষান যাওয়ার পথে একবার মাহাদির সাথে দেখা করতে যায়। মাহাদি মেয়ের খবর শোনার পর থেকে একদম নিশ্চুপ মৌন, কারোর সাথে কোনো কথা বলছে না। উষান মাহাদির নিকট এগিয়ে আশ্বাস দিয়ে বলল, মীরার কিচ্ছু হবে না আঙ্কেল, ট্রাস্ট মি, আমি হতে দেব না। আপনি একটু বিশ্বাস রাখুন আমার উপর। আল্লাহ হাফিজ। ঝড়ো আবহাওয়ার মাঝে নিজের বাইক নিয়ে শাসা করে ছুটে গহীন অন্ধকারের মাঝে। কানে লাগানো ব্লুটুথ, সেখানে দিক নির্দেশনা দিচ্ছে দিগন্ত। কোথায় যেতে হবে তা বিশদ বর্ণনা করে উষানকে জানাচ্ছে সে। উষান দিগন্তের বার্তা শ্রবণ করতে করতে এগোচ্ছে সম্মুখে। তার পাথর কঠিন বক্ষস্থল আজ অজানা আতঙ্কে নড়বড়ে। নিজের উপর বিশ্বাস আছে তার, মীরাকে ঠিকই উদ্ধার করে আনবে। কিন্তু কথা হচ্ছে, মীরা কেমন আছে? শুভ্র মেয়েটার উপর কোনো অত্যাচার করেনি তো? এই কথা যতবার উষান মনে আওড়াচ্ছে ততবারই কঠিন বক্ষস্থলটা হু হু করে কেঁপে উঠছে। উষান হিসিয়ে বলে উঠল, কঠিনতার খোলসটা তার নম্র হতে চলল। সে দুর্বল হলো প্রথমবার কোন নারীর প্রতি। রজনীর কালচে অন্তরিক্ষ বর্তমানে মেঘাবৃত। মেঘ বলছে বৃষ্টি নামবে, কিয়ৎক্ষণ পর হলো তাই। অম্বরতে ঝমঝমিয়ে বৃষ্টি আছড়ে পড়ল পৃথিবী পৃষ্ঠে। বৃষ্টির মিষ্টি সুর চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। ঈষৎ বাদে নিষ্ঠুর জোরালো আর্তনাদে ফেটে পড়ছে অম্বর। ঝিলিক দিচ্ছে বারংবার। ক্ষীণ বাদে বৃষ্টির তেজ বাড়ল। উষান সিক্ত হয়ে টইটুম্বর। খানিকটা এগোতে নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায় ব্লুটুথ থেকে। জোরালো শ্বাস ফেলে বাইক থামায় উষান। 4-5টা হাঁচি দেয় পরাপর। সে জানত নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্টেড হয়ে যাবে, তাই আগে থেকে পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে এসেছে। তবে তার কার্যক্রম বাস্তবায়নের জন্য তেজস্বী বর্ষণ থামার দরকার। কিন্তু বর্ষণ যে থামার নামই নিচ্ছে না। এদিকে হাতে সময়ও খুব সীমিত। 15 মিনিট পর বৃষ্টি থামল পুরোপুরি। তবে অম্বর হতে আসা গর্জন জানান দিয়ে রাখছে বর্ষণ আসবে আবারও। উষানের পরনে শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে। তার গায়ে এখনও এটে সেটে রয়েছে পাতলা কালো রঙের টি শার্ট। উষান নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলো। অতঃপর ওষ্ঠাধর দুটো গোল করে শীষ বাজালো। 1 বার 2 বার 3 বার। সিক্ত মাটিতে পড়ে থাকা শুষ্ক ঝরে পড়া পাতায় মচমচ শব্দ প্রতিফলিত হয়ে উষানের কর্ণকুহরে। মৃদু হাসে উষান। আসছে তাহলে। ঈষৎ বাদে জঙ্গলের বাম দিক হতে লেজ নাড়াতে বেরিয়ে আসে এক নেড়ি কুকুর। উষান হাঁটু গেড়ে বসে ইশারায় কুকুরটাকে ডাকলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মিস মিলিও। চেঁচিয়ে উঠল লিও। উষান তার হাতে থাকা মাংসের প্যাকেট লিওর সামনে দেয়। তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলো লিও। লিও উষানের এককালীন পোষা কুকুর। ফারদিনের বাসায় থাকার সময় উষান লিওকে পুষত। তবে ঢাকায় চলে যাওয়ার পর আর লিওর সাথে তার যোগাযোগ ছিল না। উষান চলে যাওয়ার পর লিও জঙ্গলের ঠিক এই জায়গাতে বসবাস করে। উষান জানত তা। ঠিক এই জায়গায় এসে উষান চিরপরিচিত শীষ বাজালে লিও ছুটে আসতো তার প্রিয় মনুষ্য ব্যক্তির নিকট। লিওর খাওয়া দাওয়া শেষ। উষান ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো প্যাকেটটা আনলো। লিও এগিয়ে আসে ছুটে। উষান কয়েক কদম পিছিয়ে গিয়ে বলল,
এটা তোর খাবার না, পিছি সর। লিও বুঝলো হয়তো উষানের কথা। সে পিছু ছুটল। পলিথিন থেকে মীরার পোশাক বের করে উষান। আসার পথে রোহিত থেকে নিয়ে এসেছিল সে। লিওর নাকের কাছে মীরার পোশাক ধরল উষান। গন্ধ শুকে নিল লিও। তারই মধ্যে লিওর গলায় উষান একটা লোহার চেন লাগিয়ে পিঠে নিজের ব্যাগ ঝুলিয়ে নেয়। লিওকে বলে, চল লিও, ওকে আমাদের খুঁজতে হবে। লিও ছোটা শুরু করলো। লোহার চেনটা শক্ত করে ধরে উষানো ছুটছে লিওর পিছন। জঙ্গলের মাঝে যাচ্ছে তারা। লিওর ছুটে চলার গতি বাড়ছে ক্ষণে ক্ষণে। উষান এতটা ছুটে ক্লান্ত হলো না, অভ্যাস আছে তার। তাছাড়া মাদকতা যখন অন্যত্রে পড়ে তখন ক্লান্তিরা আর কিভাবে ভর করে দেহে। লিও গন্ধ শুকে শুকে থামলো পরিত্যক্ত তেলের গোডাউনের সামনে। উষানের ধারণা ছিল মীরাকে এখানেই নিয়ে আসা হয়েছে। লিও গেল সিক্ত এক বস্তার নিকট। সেখানে দাঁড়িয়ে সে জিহবা বের করে শ্বাস টানছে। উষান এগুলো। তার বোধগম্য হলো মীরাকে এই বস্তায় করে এখানে নিয়ে আসা হয়েছে। তবে একটা বিষয়ে খটকা লাগে উষানের। বাহিরে কোনো পাহারাদার নেই কেন? অদূরে কাউকে দৃশ্যমান হচ্ছে না। তাহলে কি শুভ্র মীরাকে অন্যত্র সরিয়ে ফেলেছে? লিওর গলা থেকে লোহার শিকলটা খুলে ফেলল উষান। লিওকে মুক্ত করে কণ্ঠের খাদ নামিয়ে বলল, ফিরে লিও, এবার ঢাকা যাওয়ার পথে তোকে আমি সঙ্গে নেব। লিও লেজ নেড়ে অসম্মতি জানালো। উষান দম ফেলে আদেশের সুরে বলে, যেতে বলেছি না আমি তোকে। খ্যাপাটে উষানকে এই পশুটাও বোধহয় ভয় পায়। সে উষানের হাতে গাল ঘষে জঙ্গলের মাঝে অদৃশ্য হয়ে গেল। জোরালো শ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। অন্তঃকরণ হু হু করছে। মস্তিষ্কের স্নায়ুকোষ তখন ছটফটে। সামনে এগুলো উষান। আস্তে করে সদর দরজা খোলার পর দর্শন হয় তার চক্ষু সম্মুখে দুজন ব্যক্তিকে। তারা দুজন আপন মনে খেজুরে আলাপে তুমুল ব্যস্ত। সাইলেন্সার লাগানো পিস্তলটা হাতে নিল উষান। দ্বিতীয় হাতে তার ধারালো ছুরি। সর্বপ্রথম গুলি ছুড়ল সে এক লোকের মাথায় এবং দ্বিতীয়বার সেকেন্ডের মাঝে অপর লোকটিকে চেঁচানোর সুযোগ না দিয়ে তার হৃৎপিণ্ড বরাবর ছুরি ছুঁড়ে মারল। দুজনে একসাথে পড়ে গেল ভূমিতে, প্রাণহীন দেহ। উষান দুজনের হাত ধরে সদর দরজার বাইরে ফেলে রেখে ভিতরে প্রবেশ করে। আশেপাশে বড়সড় তেলের ড্রাম। এসব ছাড়া বাদবাকি অন্য কিছু দর্শন হচ্ছে না উষানের। উষান নিম্ন সুরে আনমনে বলে, ওয়ার আর মিরা, ওয়ার আর ইউ? উষান আরও অন্তরালে প্রবেশ করে। হাতে তার রক্ত মাখো মাখো ছুরি আর পিস্তল। ক্ষীণবাদে ফের দৃশ্যমান হয় চারজনকে মেশিন গান হাতে নিয়ে পাহারা দিতে। উষান আড়ালে দাঁড়িয়ে ছক্ক সে কীভাবে এদের সামলাবে। পরিশেষে সে উপস্থিত লোক চারজনার চক্ষুর আড়ালে এক তেলের ড্রামের পাশে গিয়ে দাঁড়ালো। লোক চারজন হাঁটছে। দুইজন উষানের সামনে দিয়ে হেঁটে যেতে নিলেই উষান দুই হাতে দুজনের মুখ চেপে আড়ালে নিয়ে নিঃশব্দে ঘাড় বাঁকিয়ে মেরে ফেলে দুটোকে। বাকি দুজনকে পিস্তল দিয়ে গুলি করেই মারল। অতঃপর সেই কাঙ্ক্ষিত স্থান। শুভ্র বসে মাথার চুল মুষ্টিবদ্ধ করে ধরে রাখে। তার পাশে দাঁড়িয়ে জুবুথুবু অবস্থায় তিনজন। উষান পাশে চেপে দাঁড়ায়। শ্রবণ করার প্রয়াস চালায় তারা কি কথা বলছে। নীরবতা ধ্বংস করে শুভ্র প্রলয়ঙ্কারী হুঙ্কার দিয়ে বলল, এতজন এখানে থাকা অবস্থায় ওই মীরা কেমনে গায়েব হলো? কি করতেছিলি তোরা? অপদার্থের দল, মীরারে যেখান থেকে পারস খুঁজে আন যা। চিন্তাগ্রস্ত হয় উষানের অন্তরাল। মীরা নেই, তবে কি পালিয়েছে? পালাতেই পারে। মেয়েটার সাহস আছে অনেক, বুদ্ধিমতীও। কিন্তু সে এখন কি করবে? আগে মীরাকে খুঁজবে নাকি শুভ্রের দলবলকে ধরবে? তার অফিসিয়াল কার্যক্রম হিসেবে তাকে এখন শুভ্রদেরই ধরা উচিত। এদিকে এর দায়িত্বে হেলাফেলা করা তার কশ্চিনকালেও পছন্দ না। সে কাজপ্রেমী মানুষ। দোটানায় থাকাকালীন প্রকৃতি বলে দিল তার কি করা উচিত। শুভ্রকে দেখে ফেলেছে উষানকে। তাকে দেখে হাসতে হাসতে করতালি দিতে দিতে এগিয়ে আসছে। শুভ্র ও কুটিল হেসে জিজ্ঞাসা করল, এসেই পড়েছেন এত জলদি? বাহ, প্রেমিকার প্রতি এত ভালোবাসা। উষান পিস্তল সন্তর্পণে পিঠে গুজে পকেটে হাত দিয়ে হেলতে দুলতে সামনে আসে। শুভ্র হতে তার দূরত্ব 4 ফিট দূরে দাঁড়ায়। তার ছেলের কণ্ঠে শুধালো, কি কিডন্যাপ করিস যে একটা মেয়ে তোদের এতগুলো লোকের চোখে ফাঁকি দিয়ে চলে গেল? লজ্জা লাগে না? মেয়েটা ওপর ইন্টারেস্টেড থাকলেও তো মেয়েটার উপর ইন্টারেস্টেড থাকলেও তো আমি তোরে আটকায় রাখতাম করার সিকিউরিটি দিয়া। আর তো তাকে না, তোকে চাই। তোকে মেরে তারপর নিজেই মরবো। ফিচেল হাসলো উষান। এক হাত পিছে নিয়ে গুজে রাখা পিস্তল বের করে ক্ষণিকের মধ্যে তিনটে ছেলের চক্ষু আড়ালে তাদের হৃৎপিণ্ড বরাবর গুলি করে। নিষ্প্রাণ দেহ তৎক্ষণাৎ প্রাণহীন রূপে ভূমিতে আছড়ে পড়ে। শুভ্র বিচলিত হয় কিঞ্চিত। পরবর্তীতে নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলে, জিনিয়াস হাস। সবাই কি তোর মতন বোকা নাকি? তোর বাবা কত শত পাপ করেছে, এমনকি তোর মাকে অব্দি নিজের চামচাতে দিয়ে ধর্ষণ করে তারপর মেরেছে। তুই কি না সেরকম একজন ব্যক্তির মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছিস? স্টুপিড। শুভ্রকে দারুণ আশ্চর্য দেখালো। চঞ্চল নেত্রযুগল প্রশ্ন ভরা। বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, মানে কি বলছেন? পকেট থেকে নিজের ফোন বের করে কাঙ্ক্ষিত কিছু বের করে সে শুভ্রর পানে ছুড়ে দিল।
ফোন ক্যাচ ধরে শুভ্র। উষান ইশারায় বলল ফোন দেখতে। শুভ্র মনোযোগী হয় সেদিকে। ঘাড় কাত করে বাম দিকে তাকাতে নিবে তৎক্ষণাৎ তড়িৎ বেগে মীরা কোথা থেকে যেন ছুটে আসলো। এসেই জাপটে ধরল উষানকে। ভীষণ শক্ত করে উষানকে আঁকড়ে ধরে মুখ লুকালো উষানের বক্ষস্থলে। উষান হতবিহবল। আস্তে ধীরে সেকেন্ড খানেকের মধ্যে নিজেকে সামলে নিয়ে মীরাকে আগলে নিল তার উষ্ণ আলিঙ্গনে। বলল, মীরা, ঠিক আছো তুমি? কোথায় লুকিয়েছিলে? হ্যাঁ, মীরা ফুপিয়ে কেঁদে উঠল। দাঁত দিয়ে ওষ্ঠ চেপে ধরে কোনো মতে বলল, আপনি আপনি সত্যি এসেছেন নাকি আমি স্বপ্ন দেখছি? উষান মৃদু হাসল। শেষে নিচু হয়ে মীরার কানের পিঠে হিসিয়ে বলল, আই অ্যাম হিয়ার, আই উইল অলওয়েজ বি হিয়ার, ফিল ইট গার্ল। মীরা ফুপাতে ফুপাতে আলিঙ্গন নিবিড় শক্ত দৃঢ় করল আরেকটু। উষানের উষ্ণ বক্ষপিঞ্জরে নাক ঘষল। ইস, মেয়েটা যদি হুঁশে থাকতো তাহলে লজ্জায় মারা যেত নিশ্চিত। উষানের ব্যস্ত নেত্রযুগল তখন পরখ করছে মীরাকে। শুভ্রের প্রতি তার খেয়াল নেই। মীরার উপরিভাগে আঘাত লেগেছে কিনা কোনো তা দেখতেই ব্যস্ত তার নেত্রজোড়া। সংকোচ পায়ে ঠেলে মীরার ঘাড়ের কাছে ওড়নাটা সরায় উষান। সেখানে বেশ কয়েকটা ফুটো, যেমনটা ইঞ্জেকশন পুশ করলে হয়ে থাকে। মস্তিষ্কের শ্রান্ত স্নায়ু দপ করে অস্থিতিশীল হলো তার। শুভ্রের প্রতি দৃষ্টি ফেলে গর্জে উঠে জিজ্ঞাসা করল। ওকে কিসের ইঞ্জেকশন দিয়েছিস? শব্দহীন ক্রন্দনে ব্যস্ত ছিল শুভ্র। উষানের হঠাৎ গর্জনে কেঁপে উঠে ফোন থেকে দৃষ্টি সরালো। হাতের ফোন ফেলে দিল পাশে। অতঃপর নিষ্প্রাণ কণ্ঠে বলল, জন, টেক টু হার হসপিটাল আর্লি। অনুভূতিশূন্য মস্তিষ্ক নিষ্প্রভ নেত্রে মীরার প্রতি দৃষ্টি ফেলার পর খেয়াল করল মীরা তখন অচেতন। পিছনের পোশাক রক্তে মাখামাখি। মেয়েটাকে কি তবে সে হারাতে চলল? মেডিকেল রিপোর্ট অনুযায়ী মিস মীরা কখনো মা হতে পারবে না স্যার। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পয়জন যাতে গুরুতর ক্ষতি না করে, কিন্তু আপনি একটু বেশি লেট করে ফেলেছেন পেশেন্টকে হসপিটালে আনতে। অ্যান্ড দিস টাইম উই হ্যাভ নাথিং ইউজ টু ডু স্যার। উষান কিং কর্তব্য বিমূঢ় নিষ্প্রাণ অনুভূতিশূন্য নেত্রে চাইল সম্মুখে। কাছের দেয়ালের ওপারে মীরা মাহাদির কোলে মাথা রেখে বেঘরে ঘুমাচ্ছে। আচ্ছা, মেয়েটা যদি জানতো সে আর কখনোই মা হতে পারবে না, তখনও কি এমনই ভাবেই শান্তিতে ঘুমাতো? নিজেকে বোকার মতো একটা প্রশ্ন করে বসল উষান। তার অন্তঃকরণের দশা বেহাল প্রায়। মীরার এই অবস্থার জন্য অবশ্যই সে দায়ী। সর্বোচ্চ চেষ্টা করেছিল উষান নিজের থেকে মীরাকে দূরে দূরে রাখার। কত অপমান অবহেলা করেছে মেয়েটাকে সে, একমাত্র মীরার সুরক্ষার কথা চিন্তা করে। কিন্তু সেই তো মেয়েটাকে ঠেলে দিল সেই বিপদের সম্মুখে। ডাক্তার রাহি গভীর দৃষ্টিতে দেখছিলেন উষানকে। তার সামনে দাঁড়িয়ে থাকা এক সময়কার পাথর মনের অধিকারী মানুষটার পরিবর্তন স্বচোখে বিস্ময় নিয়ে দর্শন করছেন। তীব্রের থেকে শুনেছিল সে, যদিও তবুও বিশ্বাস করেনি। এবার স্পষ্টত নিজ নেত্র দ্বারা দর্শন করে তার হতভম্ব হওয়ার উপক্রম। রাহি ধাতস্থ করে নিজেকে, গলা ঝেড়ে ফের বলে, স্যার, ওনাকে পয়জন দেওয়া হয়েছিল যেন সে আর কখনো মা হতে না পারে তার জন্য, যার কারণে পেশেন্ট মারা যায়নি, জীবিত এবং সুস্থ আছে। জাস্ট রক্তক্ষরণ হয়েছে একটু। আপনি জানেন? রাশভারী কণ্ঠের জবাব। রাহি দ্রুত সেখান হতে প্রস্থান করল। উষান কাছের দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে। মাহুদি উষানকে দেখে নড়ে চড়ে বসল। জিজ্ঞাসা করল, বাবা, ডাক্তারের সাথে কথা বলেছিলে দেখলাম। কি বললো সে? মীরা সুস্থ আছে না? গুরুতর কিছু? তন্দ্রাচ্ছন্ন মীরার প্রতি নরম চোখে তাকালো উষান। কণ্ঠের খাদ নামিয়ে জবাব দিল, মীরা সুস্থ আছে আঙ্কেল, কিন্তু পয়জনের ব্যাড এফেক্টের কারণে ও কখনো মা হতে পারবে না। এমনিতেও ও এখন সম্পূর্ণ সুস্থ। মাহুদি মৌন। লোকটার অন্তঃকরণের ভাষা পড়তে পারল না উষান। চুপ করে দাঁড়িয়ে রইল। মাহুদি এখন কিরূপ প্রতিক্রিয়া দেখাবে তার সম্পর্কে তার ধারণা নেই। তবে সে চাইছে বাবা হিসেবে মাহুদি শক্ত থাকুক। মীরাকে সামলাতে হবে তো। মিনিট খানেক পর মাহুদি বলল, মেয়েটা আমার বেঁচে আছে, এটাই আমার কাছে যথেষ্ট। উষান, ও মা হতে পারবে না, এটা নিয়ে আমার আপাতত কোনো দুঃখ কষ্ট নেই। মেয়েটা আমার এই কঠিন সত্যটা সহ্য করতে পারলেই হলো। নিভৃতে ভীষণ স্বস্তি পেল উষান। মাহুদির থেকে এমন ব্যবহার, এমন বক্তব্যই আশা করেছিল সে। ঈষৎবাদে সে বলল, আই থিঙ্ক মীরাকে এখন এই ব্যাপারটা না জানালে বেটার হবে আঙ্কেল। এমনিতেই ও এখন মেন্টালি ডিপ্রেসড। এই কথাটা শুনলে আরও খারাপ অবস্থা হতে পারে। উষানের ফোন বেজে উঠল। পকেট হাতড়ে ফোন বের করে কর্নারে যায় উষান। পুলিশ অফিসার ফোন দিয়েছে। রিসিভ করার সঙ্গে সঙ্গেই ওপাশতে ব্যস্ত কণ্ঠে বলা হলো, স্যার, আপনি শুভ্রকে এতটা বাজেভাবে মেরে ফেলেছেন, এখন হেড ডিপার্টমেন্টে আমরা কি জবাব দেবো স্যার? উষান রাশভারী কণ্ঠে প্রতিউত্তর করল, হেড ডিপার্টমেন্টকে আমি দেখব অফিসার, আপনি লাশ নিয়ে থানায় ফিরুন। ওকে স্যার, বাট আপনাকে এই থানায় আসতে হবে, এক্ষুনি থানায় আসতে হবে। এসপি স্যার, আপনাদের গ্রুপ ক্যাপ্টেন এসেছেন সেখানে,
এখনই কথা বলে নিলে ভালো হতো। আসছি আমি। ফোন কেটে পকেটে ঢোকায় উষান। লম্বা লম্বা পা ফেলে এগুলো সামনে। মাহাদির নিকট এগিয়ে এসে বলল, আঙ্কেল, আমাকে যেতে হবে একটু। আসি, আমি রাতে আসবো। এখন একটু থানায় যেতে হবে। মীরাকে যে কিডন্যাপ করেছে, কেন করেছে তার সম্পর্কে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি কৃতজ্ঞ। তুমি আছো, তাই হয়তো আমার মেয়েটা এখনও বেঁচে আছে। পুলিশের কাছে বললে হয়তো তাদের খুঁজতে খুঁজতে আমার মেয়েটাই মারা যেত। উষান বিড়বিড়িয়ে নিম্নকণ্ঠে শুধালো। আমার জন্যই আপনার মেয়ের এই অবস্থা আঙ্কেল, শুধুমাত্র আমার জন্য। তীব্রকে সঙ্গে করে উষান চলে যায়। মাহুদি মীরার মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে মেয়ের গায়ে কাঁথা টেনে উঠে দাঁড়ায়। তার নেত্র কার্নিশে অশ্রুকণা সে কাঁদছে। আজকের এই পরিস্থিতিতে মাহুদি একবার ভেবেই নিয়েছিল মেয়ে হয়তো তার আর সুস্থ রূপে ফিরে আসবে না। এশার নামাজ শেষে আল্লাহ তাআলার নিকট মাহুদি দুহাত তুলে দোয়া করলো, শুকরিয়া আদায় করলো আল্লাহর নিকট। ছেলেরা কাঁদে না সহজে, কিন্তু বাবারা সন্তানের কষ্টে অল্পতেই কেঁদে ফেলে। মাহুদি কাঁদল কিয়ৎক্ষণ, নীরবে নিভৃতে আপন মনে। তখন সাজবেলা, ঘুমের ঔষধের প্রকট কেটে গিয়ে মীরার তন্দ্রা কেটেছে ক্ষীণ সময় পূর্বে। রুহি তাকে স্যুপ খাওয়াচ্ছে। মায়ান মীরার কোলে মাথা রেখে বোনের সাথে নানান কথা বলছে। মাহুদি নেই কেবিনে, বাইরে গিয়েছে জরুরি কিছু ঔষধ আনতে। সবাই ব্যস্ত। জাগতিক ভুবন হতে বিচ্ছিন্ন কেবল মীরা। সে ভাবছে কিছু মনোযোগের সহিত। তার বারংবার মনে হচ্ছে জ্ঞান হারানোর পূর্বে সে এক বলিষ্ঠদেহী পুরুষকে জড়িয়ে ধরেছিল, নিবিড় বন্ধনে আবষ্টিত ছিল। কে ছিল সেই পুরুষ তা মস্তিষ্কের উপর তুমুল জোর দিয়েও মীরা মনে করতে পারছে না। অচেতন হওয়ার পূর্বকার কোনো ঘটনাই তার মনে নেই, মনে করতে পারছে না। দেখা যায় মনে করতে গেলেই মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। মীরা এদিক সেদিক তাকালো, কাউকে খোঁজার চেষ্টা করলো। মন পিপাসু যাকে চাচ্ছে স্নায়ুকোষ বলছে সে নেই, নেই এখানে তার আশেপাশে। এত কিছুর পরও বেহায়া মন সেই সুদর্শন মুখশ্রী দর্শন করার লালসায় ছটফট করে ভীষণ ভীষণ করে। খাওয়ার মাঝে নাক সিটকে নিল মীরা, বলল, কি ছাই পাশ খাওয়াছিস, আমি খাবো না আর। রুহি আরেক চামচ মীরার ওষ্ঠধর সম্মুখে তুলে ধরে বলল, ছাইপাশ না যান, ইটস পুষ্টি। হা করো। কড়া দৃষ্টিতে তাকালো মীরা। রুহি হাঁসফাঁস করলো, উদ্বেগ নিয়ে বলল, এভাবে তাকাবি না, কতদিন বলছি। আমার রুহু বের হয়ে আসতে চায়। এই অসহায় মরে গিয়ে নিজের জামাইটাকে আমি বিপত্তিকর করতে চাই না। মীরা বিরক্তি মাখা কণ্ঠে জিজ্ঞাসা করলো, জামাই নতুন বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছিস? আয় না, ভবিষ্যতে কথা বলতেছি। নে খা, হা কর জলদি। উফ, আমার মনে হচ্ছে আমি আমার বাচ্চারে খাওয়াচ্ছি, অথচ বিয়েই করলাম না এখন। ইটস পেইন ড্যাম। হা করো বাবুট, হা করো। রুহির উদ্ভট কথা শ্রবণ করে মীরা খাওয়া শেষ করলো। হাতে স্যালাইন চলছে তার। স্যালাইন শেষ হলেই রিলিজ দেওয়া হবে। মাহুদি আসলো ঈষৎ বাদে। সব কিছু ভুলে বাবার সাথে আদুরে আলাপে ব্যস্ত হলো মীরা। বাবা পাশে থাকলে তার পুত্র পৃথিবীটা তখন ফিকে হয়ে পড়ে। সময় প্রতিবাহিত হওয়ার সাথে সাথে মীরার পুরনো ঘটনা সব মনে পড়ছে। মনে পড়ছে শুভ্রের দলের সেই লোকদের বাজে স্পর্শ করার মুহূর্ত। মনে পড়ছে শুভ্রের সে বাজে কুরুচিপূর্ণ দৃষ্টি। তিক্ততার মাঝে আবারও একমুঠো প্রশান্তির প্রয়াসে মনে পড়েছে উষানকে জড়িয়ে ধরার মুহূর্ত। নির্মেদ গাল দুটো অবস্থা রক্তিমতায় চেয়ে বেহাল তখন। সে এতটা নির্লজ্জ কি করে হলো? হোক না উষান প্রেমিক পুরুষ তার, লোকটা তো পরপুরুষ, তাই না? সে কিভাবে জড়িয়ে ধরলো লোকটাকে এভাবে? ডিভানে বসেছিল মীরা। মাহুদি দরজা ঠেলে প্রবেশ করলো রুমে। হাতে তার পানি ভর্তি গ্লাস আর ঔষধ। মীরা এগুলো সম্মুখে প্রশ্ন করলো, ঘুমাওনি বাবা? এখনই ঘুমাবো, তোমার ওষুধটা দিতে আসলাম। আমি খেয়ে নিতে পারতাম তো বাবা। যাই হোক, নিজের ওষুধ খেয়েছো? মীরা ঔষধ মুখে নিয়ে গ্লাসের ওষ্ঠাধর স্পর্শ করতে করতে জিজ্ঞাসা করলো, রুহি, মায়ান, ওরা দুজন কই বাবা? ডাইনিং রুমে খাচ্ছে। রুহি তো কাল সন্ধ্যা থেকে তোমার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। মায়ানও একই, জোর করে রাতে একটু খাইয়েছিল রুহি। মাহুদি হেসে সায় জানায়। মীরা ফের জিজ্ঞাসা করে। দীর্ঘশ্বাস ফেলে বাবাকে ঘুমাতে বলে মীরা এগুলো ডাইনিং রুমে। পথিমধ্যে যাওয়ার সময় কলিং বেলের শব্দে ভ্রুকুটি কুচকে নেয় সে। রুহি ডাইনিং রুম থেকে মীরাকে দেখে চেঁচিয়ে বলল, তুই ঘুম বাদে এখানে কি করছিস? রেস্ট করতে বললো না ডক্টর? দরজা খুলতে উঠে আসছিল রুহি। মাঝপথে প্রশ্ন করলো। মীরা রুহিকে থামিয়ে দিয়ে বলল, খা তুই, আমি দেখি কে আসলো। সদর দরজা খোলার পর সম্মুখে দৃশ্যমান হয় তার উষানকে। পরনে সাদা টি শার্ট, সিক্ত কেশ হতে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে কাঁধে। এত রাতে উষানকে দেখে চমকালো মীরা। চমকিত স্বরে বলল, আপনি এত রাতে? উষান মোলায়েম কণ্ঠে বলল, কথা ছিল, তুমি কি ঘুমাচ্ছিলে? না, আসুন।
ড্রয়িং রুমের সোফায় উষানকে নিয়ে আসে মীরা। সিঙ্গেল সোফায় বসে কৌতূহলী দৃষ্টিপাত ফেলল উষানের প্রতি। উষান বসেনি, তার পোশাক সিক্ত, বৃষ্টিতে ভিজে এসেছে। তোয়ালে এগিয়ে দিয়ে মীরা জিজ্ঞাসা করলো, বৃষ্টির মাঝে ভিজে এলেন কেন? ছাতা কোথায়? পুলিশ স্টেশন থেকে এসেছি, সেখানে যাওয়ার সময় সঙ্গে ছাতা নিইনি। সিক্ত কেশ গুচ্ছ মুছার পরও উষান বসলো না। মীরা বসুন বলতে গিয়েও থেমে যায়। ক্ষীণ দূরে রুহি আর চোখে একবার দুজনকে পরখ করে মায়ানকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। উষান থেমে থেমে বলল, শুভ্র তোমাকে কিডন্যাপ কেন করেছে জানো কি তুমি? জানি। ও মনে করেছিল আমি আপনার প্রেমিকা, তাই আমায় কিডন্যাপ করে আপনাকে ব্ল্যাকমেইল করে সেখানে নিতে চাচ্ছিল, যাতে শুভ্র সহজে আপনাকে হাতের কাছে পায় আর হত্যা করতে পারে। মীরার সোজাসাপটা উত্তর। উষান বোধহয় একটু চমকালো, জিজ্ঞাসা করলো, জানলে কি করে? ওদের কথোপকথনে বুঝেছি। তো এবার বুঝতে পেরেছ আমায়? তোমাকে দূরে রাখার কারণ, অযথা অহেতুক কারণে তোমাকে অপমান করার কারণ। মীরা বেশ দেরি করে উত্তর দিল, বলল, না, তোমার সেফটির জন্য মীরা। যদিও লাভ কিছু হলো না, তোমাকে শেষ পর্যন্ত সেফটি আমি দিতেই পারলাম না। আমার লাইফটা অতটা সহজ না মীরা, যতটা তুমি বা তোমরা মনে করো। মীরা মৌনতা পালন করলো। অতঃপর কৌতূহলী কণ্ঠে প্রশ্ন ছুড়ল। আপনার লাইফটা সহজ হলে বুঝি আমায় মেনে নিতেন? প্রতিউত্তর পাওয়া গেল না। হাল ছেড়ে দিল মীরা। নিজ থেকে এরূপ প্রশ্ন করাটা ভুল হয়েছে বৈকি। সে নির্লজ্জ, চরম মাপের নির্লজ্জ। হাতের কালো রঙের ঘড়িতে সময় দেখে উষান বেরিয়ে যেতে যেতে বলল, কিছু প্রশ্ন প্রশ্ন আকারে থাকাই ভালো মীরা। এরূপ প্রশ্নের উত্তর না জানাটাই শ্রেয়। যশোরে যাওয়ার প্রস্তুতি শুরু করো, সেখানে হয়তো নতুন কিছু হবে, নতুন যাত্রার সূচনা। অ্যান্ড নাও ইউ শুড টেক রেস্ট। নতুন যাত্রার সূচনা, তিনটে শব্দ বহুবার মস্তিষ্কে আওড়ালো মীরা, কিন্তু বুঝতে পারল না কিছুই। কি আশ্চর্য! উষানের এরূপ কথা বলার মানে কি? কিসের ইঙ্গিত দিয়ে গেল লোকটা? বসন্তটা এবার একটু অন্যরকম মিষ্টি। রোদ্দুরের বদলে থেমে থেমে বৃষ্টি নামছে একটুক্ষণ পরপর। মেদিনী রূপ দেখে মনে হবে এখন বর্ষা চলছে। প্রভাতে একাধারে মেদিনীতে বর্ষণ হওয়ার পর দ্বীপ্রহর নামতে ক্ষীণ থেমেছে বৃষ্টির তেজ। মেঘের আড়ালে লুকিয়ে থাকা হলদেটে সূর্য উকি দিচ্ছে ক্ষণিক পরপরই। শিমুল গাছটার মগডালে বসে থাকা দুই জোড়া কাক ডানা ঝাপটে উড়াল দিল। ধূসর মেঘের আবর্তে ছেয়ে থাকা অম্বর ধীর পর্যায়ে শুভ্রতায় ছেয়ে যাচ্ছে ক্রমাগত। ঘন সবুজ ঘাসে বর্ষণের জল জমে আটসাট প্রায়। দুই তিনটে নেড়ি কুকুর সূর্যের কিরণ দর্শন করা মাত্রই ছুটে এলো পরিত্যক্ত বাড়িটা থেকে। হাতের ছাতা বেজায় বিরক্তি নিয়ে বন্ধ করে নিল মীরা। এই বৃষ্টি তো এই রোদ, প্রকৃতির ক্ষণে ক্ষণে রূপ পাল্টানো নিয়ে এই মানবী ভীষণ বিরক্তি অতিষ্ঠ। হাত ব্যাগে ছাতা ঢুকিয়ে মীরা হাঁটা ধরল সামনে। রুহি রিকশার সামনে দাঁড়িয়ে হাত নাড়ছে। পদচারণের গতি কিঞ্চিত বাড়িয়ে দিয়ে রুহির সম্মুখে গিয়ে দাঁড়ালো সে। অতঃপর বিরক্তি নিয়ে শুধালো, অযথা ছাতাটা আনলাম, বৃষ্টি তো থেমেই গেল। রুহি রিকশায় উঠে বসে মীরার জন্য জায়গা করে দিল। শ্রবণ করা বার্তা শুনে প্রত্যুত্তরে বলল, আরে চিল, আজকে আমরা সারাদিন বাইরেই, আবার বৃষ্টি আসলে কাজে লাগবে। এখন ওঠ। মীরা উঠে বসার পর রিকশা চালক যাত্রা শুরু করলো। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার আজ 2 দিন পার হয়েছে। মীরা আস্তে আস্তে করে সেই কালো স্মৃতিগুলো মস্তিষ্কের নিউরন থেকে মুছে ফেলার প্রয়াস চালাচ্ছে। তিক্তপূর্ণ অতীত মনে রেখে অযথা নিজেকে কষ্ট দিয়ে কী লাভ? যশোরে যাওয়া প্রসঙ্গে মীরা যখন মাহাদির নিকট আবেদন করলো, কাল রাতে মাহাদি তার আবেদন নাকচ করেননি। মীরা চমকেছিল প্রচণ্ড। বাবা যে তাকে এতটা সহজে যশোরে যেতে দিবে তা ভাবেনি সে। মীরার মা মারা যাওয়ার পর মাহুদি যশোরে পা রাখেননি, ছেলে মেয়েকে নিয়েও যাননি। মীরা প্রায়শই জেদ করতো মায়ের কবর দেখতে যাবে, নানু বাড়ি যাবে, কিন্তু মাহুদি তার আবেদন প্রতিবারই নাকচ করে এসেছে। তার প্রেক্ষিতে আজ হঠাৎ যখন মাহুদি তাকে যশোর যেতে অনুমতি দিল, তখন মীরার আশ্চর্যের সীমা ছিল না কোনো। রিকশা উষানের দাদুর বাড়ির সামনে থামতেই মীরা ভ্রুকুটি কুচকে নিল, জিজ্ঞাসা করলো, রিক্সা এখানে থামলো কেন রুহি? রুহি জবাব দেয়, তোর তো বলাই হয়নি, আমাদের সাথে উমাইশা আপুও যাবে শপিংয়ে, আপুরও কিছু কেনাকাটা করার আছে। তপ্তশ্বাস ছাড়তে ছাড়তে সম্মুখে তাকাতেই থমকে রইল মীরা। উমাইশার সাথে আরেকজন ব্যক্তিও আসছে, উষান। বেশভূষা আকর্ষণীয় বড্ড। কালো টি শার্টের এবং টি শার্টের উপর ক্যাজুয়াল হালকা বাদামি রঙের লেদারের জ্যাকেট। চাপদারির সাথে মাথার ছোট ছোট আর্মি কাট দেওয়া চুলগুলোই যেন উষানকে মানিয়েছে বেশ। চোখে চশমা, হাঁটার ধরনের চমৎকার পদচারণ দর্শন করার পর মীরা শ্বাস রুখে রইল। লোকটা এত বেশি সুন্দর কেন? কেন সর্বদা তাকে ঘরে ফেলে দেয় এই মানব? চটজলদি অন্যত্র দৃষ্টিপাত নিক্ষেপ করল মীরা। উমাইশা তাদের নিকট এগিয়ে মিষ্টি কণ্ঠে বলল, তোমাদের সমস্যা হবে না তো আমি সঙ্গে গেলে?
বেশি ডিস্টার্ব করছি আমি, তাই না? রুহি চটপট উত্তর দিল। আরে আপু, কিসের সমস্যা? আর বড় বোন সাথে গেলে ডিস্টার্ব ফিল করার কোনো মানেই হয় না। মীরা অন্যমনস্ক হুঁশে ফিরিয়ে আনার জন্য রুহি হাতের কনুই দিয়ে মীরার বাহুতে গুঁতো দিল। সম্বিত ফিরে পেয়ে মীরা হকচকিয়ে বলে উঠল, তুমি অযথাই নার্ভাস ফিল করছো আপু। আমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না, ট্রাস্ট মি। থ্যাংক ইউ বোথ অফ ইউ। আসলে কি বলতো, তোমরা দুইটাই এত চমৎকার মানুষ, তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। রুহি গম গম সুরে বলল। আপু তুমি রিকশায় বসো আমার সাথে, মীরা উষান ভাইয়ার সঙ্গে যাক। উষান ভাইয়াও তো মনে হয় আমাদের সাথে যাচ্ছে, তাই না? হ্যাঁ যাবে, ও আমাকে একা ছাড়তেই যাচ্ছে না। উষান ফোনে কথা বলায় ব্যস্ত অদূরে দাঁড়িয়ে মীরা রুহির প্রতি কড়া দৃষ্টি ফেলে হতাশ হয়ে নামলো রিকশা থেকে। উমাইশা উঠে বসে উষানকে ডাক দিল উঁচু কণ্ঠে। খানিকক্ষণ বাদে উষান ফিরে আসলো, জিজ্ঞাসা করলো, আপু, রুহির সঙ্গে যাচ্ছ? হ্যাঁ, তুই মীরাকে সঙ্গে নিয়ে আয়, বাইক আস্তে চালিয়ে আসবি। মোলায়েম কণ্ঠে প্রতিউত্তর। রিকশা চলে যায়। মীরা অন্তঃকরণে রুহিকে বেশ কয়েকটা বকা দিয়ে উষানের মুখশ্রীর প্রতি দৃষ্টি ফেলল। উষান তার পানেই তাকিয়েছিল। দুজনের একসঙ্গে চোখাচোখি হতেই লজ্জায় ইতস্তত বোধ করে নেত্রপল্লব নিচের দিকে ঝুঁকিয়ে নিল। মনে মনে প্রস্তুতি নিল সে কঠিন কণ্ঠে কথা বলার। তার বলার পূর্বেই উষান জিজ্ঞাসা করল, সারাদিন কি এখানেই দাঁড়িয়ে থাকার প্ল্যান আছে নাকি মীরা? হতবিহ্বল হয়ে মাথা তুলল মীরা। কি আশ্চর্য, এ লোক বাইকে গিয়ে কখন বসলো? মীরা এগুলো সামনে সন্তর্পণে বসলো বাইকের পেছনের দিকে সিটে। অতঃপর কঠোরতা নিয়ে বলল, বাইক আস্তে চালাবেন, আমার কিছু হলে আপনাকে কিন্তু জেলে পড়ে দিব। উষানের তাচ্ছিল্য হাসি দিল। বলল, তোমার দ্বারা আদৌ এটা কি সম্ভব হবে? বাইকটা আমার ম্যাডাম। নেত্র পলকে বাইক ছুটছে। মীরা হিমশিম কাচ্ছে ব্যালেন্স ঠিক করতে। উষানকে সে ধমকে রাগ নিয়ে কয়েকবার বলেছিল বাইকের গতি কমাতে। যেদি একরোখা লোকটা তার কথা শুনেনি, বরং সে যত বলতো ততই আরও গতি বাড়াতো উষান। শেষে জড়সড় হয়ে উষানের নিকটবর্তী আসলো মীরা। বিড়বিড় করে স্বগতোক্তি করলো, আর জাস্ট আপনাকে পছন্দ করি বলে উষান, আপনার জায়গায় অন্য কেউ হলে তাকে আমি বাইক থেকে ফেলে চরম আঘাত দিয়ে ফেলতাম তাকে। বাইক থামতে দ্রুত পদে নামলো মীরা। মাথা থেকে হেলমেট খুলে রুষ্টকণ্ঠে বলল, এত জোরে বাইক চালালেন কেন আপনি? খারাপ যদি কিছু একটা হয়ে যেত, তার ড্রাইভারকে আপনি নিতেন? জবানহীন উষান বাইক থেকে নেমে পার্ক করলো। পরিশেষে নিজ মনে হেঁটে মীরার পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল, আমি কীভাবে বাইক চালাবো সেটা নিতান্তই আমার একান্ত ব্যাপার। এখন তোমার সমস্যা হলে আই হ্যাভ নাথিং টু ডু। দোষ এখানে তোমারই। ওকে, আমি তোমাকে বলেছি নাকি আসো আমার বাইকে বসো, আমার সঙ্গে যাও? ক্রোধে কেঁপে উঠল মীরা। চূড়ান্ত মাত্রার অসভ্য লোকটা তাকে অপমান করে গেল। উষানের বর্তমান প্রদর্শন করা অ্যাটিটিউড দেখে মীরার রাগ হইচই করে বাড়ল। রাগের প্রকোপে সে লম্বা লম্বা কদম ফেলে সামনে এগুলো। পথিমধ্যে পায়ের কাছে আটকালো তার খালি একটা ক্যান। উদ্ভট বুদ্ধি আসে মীরার মস্তিষ্কে। পা দিয়ে খালি ক্যানটাকে সে শূন্যে তুলে উষানের মাথায় নিক্ষেপ করে। কিঞ্চিত আঘাতে অস্ফুট স্বরে বিরক্তির ন্যায় ওষ্ঠাধর দুটো চা আকৃতির করে নিয়ে পেছন থেকে তাকায় কঠিন কয়েক বার্তা পেশ করতে। ঠিক তখনই তার পাশ দিয়ে শাসা করে দ্রুতগতিতে ছুটে গেল মীরা এবং তার সামনেই পড়ে থাকে খালি প্যান। পুরো ঘটনা সেকেন্ডের মাঝে বুঝে ফেলল উষান। ইস, মীরাকে যদি এই মুহূর্তে সে তুলে আছাড় দিতে পারত। ভাবির লগে কাজ্যা লাগছে নাকি ভাই? কর্ণকুহরে কৌতূহলী কণ্ঠস্বর আসতেই ডানে দৃষ্টি ফেলে উষান। মধ্যবয়সী এক লোক শপিং মলের সামনে ফলমূল নিয়ে বসেছে বিক্রি করতে। উষান প্রশ্ন করল, জি? না মানে কইতেছিলাম যে আপনার বউয়ের লগে কি ঝগড়া লাগছে? একটু আগে হেতি যে আপনার মাথায় বোতলটা লাথি মাইরা দিয়া গেল। লোকটার দুই নেত্রে কৌতুক, কণ্ঠে কৌতুকের রেশ, যেন সে বেশ আনন্দ পেয়েছে মাত্র ও ঘটনা ঘটায়। উষান খানিক ইতস্তত বোধ করল। শ্লেষের গলায় বলল, ঝগড়া লেগেছে কিনা জানি না ভাই, বাট আরেকটু পর যে আপনার অবস্থা জনসম্মুখে নাজেহাল হবে তা নিশ্চিত জানি। লুঙ্গি সামলান ভাই। ইয়ৎক্ষণ পূর্বে মুখশ্রীতে বিদ্যমান কৌতুক এখন লজ্জায় ফাটা বেলুনের মতো চুপসে গেছে। লোকটা ব্যস্ত হাতে লুঙ্গিতে হাত দিল। গিট ঢিলে হয়ে গেছে অনেকটা। উষানের এরূপ কথা বলার মানে বুঝতে পারে সে। উষান তখন পগার পার, বড্ড বেশি বিরক্ত সে। নিজ ব্যক্তিগত ব্যাপারে যখন বাহিরের মানুষের উপস্থিতি দেখে তখন ব্যাপারটা বড্ড বিরক্তিকর ঠেকে তার নিকট। মীরা নিজের জন্য কিছু পোশাক দেখছিল কোথা থেকে, তখন উষান আসলো দ্রুত পায়ে। মীরা তাকে দেখে উল্টো হাঁটা ধরেছিল, তবে উষানের ধমক তাকে মাঝপথে স্থির রূপে দাঁড় করিয়ে দিয়েছে। মীরা কপাল চাপড়ায়। কি দরকার ছিল ক্যানটা এর মাথায় ছুঁড়ে মারার? তখন অপমানটা না করলে কি আর এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো?
উষান মীরার বাহু ধরে হাঁচকা টান দিয়ে নির্জন এক কর্নারে আসলো। এটা মূলত শপিং মলের সিঁড়ির পিছন দিকটা, কারো নজর যাওয়ার উপক্রম নেই। মীরাকে এক প্রকার ছিটকে ছেড়ে দিয়ে উষান দূরে দাঁড়ালো, শেষে রুষ্ট কণ্ঠে বলল, এভাবে পালিয়ে পালিয়ে বেড়ালে মনে হয় আমার থেকে তুমি নিস্তার পাবে। বেয়াদব মেয়ে, রাস্তায় তুমি ওই কাজটা কেন করলে? মীরা স্বাভাবিক রাখলো নিজেকে, স্বভাবগত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কোন কাজটার কথা বলছেন? জানো না, আমাকে রাগাবে না মীরা। ধমকের সুরে জবাব, ইচ্ছে হয়েছে করেছি। আপনি যেমন আমার পুরো রাস্তা আতঙ্কে নিয়ে এসেছেন, আমার কথা শুনেননি, তার শাস্তি প্রাপ্য ছিলেন আপনি। সো দ্যাটস ওয়াই আই ডু ইট। এখন পড়ন্ত বিকেল, সকাল জুড়ে তীব্র ও বর্ষণের পর দ্বিপ্রহর হতে শীতল হাওয়া বইছে। শীতলতায় মীরাকে সে ছুঁয়ে দেবার পর যতটা না কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল, তার থেকেও বেশি কাঁপুনি দিল উষানের বর্তমান চাহনি। এই লোকটার চোখের গভীরতা অনেক। ধারালো দৃষ্টি নিক্ষেপ করলে হু হু করে উঠে বক্ষস্থল। এখনকার দৃষ্টি একটু অন্যরকম, আসক্তির ন্যায় মাদকতাময় চাহনি। উষানের নেত্রজোড়া বর্তমানে মীরার প্রতি সম্মোহিনী নেত্রযুগল লাগছে। কয়েক মুহূর্ত চোখে চোখে কাটল। মিনিট খানেক পর সম্বিত ফিরে পেয়ে মীরা তাকালো অন্যদিকে। উষান এগুলো মীরার নিকটবর্তী। মীরার সন্নিকটে নিবিড় রূপে দাঁড়ালো। হতচকিত হয়ে মীরা পিছনে ফিরতে গেলে উষান বাধা প্রদান করে। আলগোছে এক হাত স্থাপন করে মীরার কোমরে, টেনে নিয়ে নিজের সাথে আরেকটু নিবিড় করে। তাদের মাঝে ব্যবধান এখন অতি ন্যূনতম। মীরার কাঁপুনি দিল, ভয়ঙ্কর কাঁপুনি, হাত পা শিরশির করছে। লোকটার উদ্দেশ্য কি? কাপা কণ্ঠে মীরা কোনো মতে জিজ্ঞাসা করলো। এমন কেন করছেন? নিরুত্তর উষান মাথা নামালো মীরার ঘাড়ে। বেশ অনেকটাই তাকে নিচু হতে হয়েছে। মীরার কাঁধে থুতনি রাখলো উষান। মুক্ত আরেক হাত দিয়ে জড়িয়ে ধরল মীরার পিঠ। কানের কাছে ওষ্ঠাধর নিয়ে কণ্ঠের খাদ নামিয়ে বলল, তুমি মানুষ নও মীরা, তুমি মাদকতা, আসক্তি। কাঁধ থেকে থুতনি সরিয়ে উষান সোজা হতেই দেখল মীরার চরম আশ্চর্যজনক দৃষ্টিপাত। ম্লান হাসল সে, ভরাট কণ্ঠে বলল, আই অ্যাকসেপ্ট ইউ ম্যাডাম। আপনাকে আমি গ্রহণ করলাম, আপনার সকল আর্জিকে আমি গ্রহণ করলাম, আপনার প্রেমময় শহর প্রবেশ করার নিবেদন আমি গ্রহণ করলাম। আফটার থান্ডার কামস রেন। আপাত লহমা দর্শন করার পর উষানের এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা মনে হলো। সে যে এইমাত্র বিনা মেঘে বজ্রপাত ঘটালো কই। মীরা রাখি দ্বারা তো এক ফোঁটা আনন্দ অশ্রু বর্ষিত হলো না, বরং মীরা এখন ঠায় দাঁড়িয়ে কেমন নির্জীব নিষ্পান নেত্রে তাকিয়ে আছে। সে ভেবেছিল মীরা কাঁদবে, খুশির জোয়ারে ভেসে কেঁদে দেবে, কিন্তু তা হতো হলো না। মেয়েটার কান্না ভারী মিষ্টি সুন্দর। ভেবেছিল এবার বুঝি আরও একবার মীরার গুপ্ত ক্রন্দনকালীন সৌন্দর্য দেখতে পাবে। তবে তার হলো কই। আচানক অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে খুশির জোয়ারে আত্মহারা রূপে নিস্তব্ধ। মীরার ক্ষেত্রে এটাই ঘটেছে বলে মনস্থির করল উষান। অচঞ্চল নেত্রযুগল, স্থির নড়চড়বিহীন পুরো দেহ, নির্মেদ গাল দুটো মাত্রাতিরিক্ত শীতল হয়ে আসছে ক্ষণে ক্ষণে। হৃদয়স্পর্শী বার্তাগুলো মীরা স্বগতোক্তি করল পরপর 2-3 বার। মীরার শান্ত বক্ষস্থলে প্রশান্তির অনিল ছুঁয়ে গেল। মুখশ্রীতে তার তুমুল হৃষ্টচিত্ত বজায়, তবে তা বুঝি ক্ষণিকের জন্যে। কিয়ৎক্ষণ বাদে যখন সে তার জীবনের চরম সত্য মনে করল, তখন তিক্ততায় অন্তঃকরণ ছাড়খাড় এলোমেলো হলো। নিজেকে সামলালো সে, নিষ্প্রাণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার এটা কেন মনে হচ্ছে উষান যে আপনি আমায় দয়া দেখাচ্ছেন? চমকালো উষান, অবাক হয়ে বলল, আশ্চর্য, এখানে দয়া শব্দটা কেন আসলো মীরা? আসার কথা নয় কি? যেখানে আমি একদিক দিয়ে অসম্পূর্ণ, কখনো মা হতে পারবো না, আপনাকে কখনো বাবা ডাকার জন্য কাউকে এনে দিতে পারবো না, আমার ভবিষ্যৎ যেখানে এই অক্ষমতার কারণে মেয়ে হওয়া সম্পূর্ণ অনিশ্চিত, সেখানে আপনি হঠাৎ আমায় গ্রহণ করছেন। এতদিন আমি আপনার পিছনে ঘুরলাম, আর এই সময়টাতেই মনে হলো আপনার আমাকে গ্রহণ করা উচিত। উষান থমকালো, ভীষণ চমকালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে সে জিজ্ঞাসা করল, তুমি জানলে কি করে? আঙ্কেল বলেছে এটা? মীরা তাচ্ছিল্যের হাসি দিল। নেত্র কার্নিশে অদৃশ্য অশ্রুজল ধীরে ধীরে দর্শন দিচ্ছে। দৃষ্টি নত করে মীরা জবাব দিল, না, বাবা বলেনি, আমিই জেনেছি। শুভ্র যখন প্রথমবার আমায় সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করেছিল, তার পূর্বে যেই শিশি থেকে তরল পদার্থ নিয়েছিল, সেই শিশিতে লেখা বাক্যগুলো আমি দেখেছিলাম চশমা ছাড়াই। প্রথমে লেখাগুলো বিশ্বাস করিনি, কিন্তু যখন ও আমায় কোমরের পাশে পুশ করলো ইঞ্জেকশন, তখন ধীরে ধীরে নিশ্চিত হয়েছিলাম ও কোন ইঞ্জেকশন পুশ করছিল। যে ড্রাগ শুভ্র আমার ঘাড়ে পুশ করেছে, সেগুলো যাতে পয়জনের ইফেক্ট জরায়ু ছাড়া আর অন্য কোথাও ছড়িয়ে না পড়ে। হসপিটালে যখন প্রথম জ্ঞান আসলো, তখন পেটের অসহনীয় ব্যথার মধ্য দিয়ে আমার সন্দেহ গাঢ় হয়েছিল। বাকিটা তো ডক্টর রাহির কাছ থেকে জেনেছি।
তার কণ্ঠে স্বাভাবিকতা, কণ্ঠনালী কাঁপল না বিন্দুমাত্র। কেমন কাটকাট গলায় জবাব। মীরা কঠিন মনের মেয়ে, সকল পরিস্থিতি দারুণভাবেই সামলাতে জানে। উষান গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তাকে। পরিশেষে ভাবনা বদলালো, অনেক কিছু বলার আছে তার। তোমায় আমি আগেই কিছু কথা বলেছিলাম মীরা, তাকে বলে গেছো নাকি বিশ্বাস করনি? অদ্ভুতরে শোনালে উষানের কণ্ঠস্বর। তার নেত্রে হতাশা বজায়, সুপ্ত ব্যর্থতা ফুটফুটে অবস্থায় নজর কেড়ে কিছু বলছে যেন। মীরা খেয়াল করলো তা, কণ্ঠে প্রগাঢ়তা টেনে বলল, মনে আছে শুভ্র আপনাকে মারতে না পেরে তখন আপনার নিকটবর্তী আত্মীয়জনদের ক্ষতি করা শুরু করেছিল? তাই আপনি আমায় দূরে রাখতেন সর্বদা, অপমান করতেন পদে পদে যাতে আপনাকে আমি ভুলে যাই। এটা বুঝলাম, কিন্তু বাকিদের কথা, যারা এই মুহূর্তে আপনার সাথে আছে, তাদের সেফটি দরকার ছিল না? শুধু আমিই কেন? দে আর ট্রেন্ড উজান পুলিশ অফিসার। তীব্রের কথা অবশ্যই বলা লাগবে না, দাদু একসময় পুলিশ অফিসার ছিলেন। সবাই নিজেকে সেফটি দিতে সেফ রাখতে জানে। আর কার কথা বলছো তুমি? বাবা বাবা দেশের বাইরে থাকে। আর আপু, সে কয়েকদিন হলো আমার কাছে ফিরে এসেছে। আপু আমার কাছে আসার পর তাকে যথেষ্ট সেফটি আমি দিচ্ছি। তপ্তশ্বাস ছাড়ার মৃদু শব্দ। তার অধীর দৃষ্টি পড়ল মীরার উপর। মীরা অন্যত্র তাকিয়ে এক দৃষ্টিতে। তার রাগ লাগলো একটু। মেয়েটা এমন অন্যমনস্ক, মন মরা রূপে কেন? তার কথাগুলো কেন সে মনোযোগের সহিত শ্রবণ করছে না? উষান থেমে যাওয়ার পর মীরা মুখ খুলল, জমাট কণ্ঠনালী দ্বারা শব্দগুচ্ছ বের করলো। আপনার চোখে আমি কখনোই নিজের জন্য ভালোবাসা দেখিনি উষান। হঠাৎ তাহলে এইভাবে কোনো কারণ ছাড়া আমায় একসেপ্ট করার মানেটা কি? কঠোরতায় ছেয়ে থাকা মুখশ্রীতে এতক্ষণ পর হাসি ফুটে উঠল। সে ধরতে পারল মীরার লক্ষ্য। ধীর স্থির হাতে উষান মীরার গাল স্পর্শ করল অতি কোমলতার সহিত। মীরা ইতস্তত বোধ করল ফের। লোকটা আজ তাকে এমন আদুরে মায়াময় স্পর্শ করছে কেন? তারপর কয়েক পল আলগোছে মীরার এলোমেলো কেশের দলকে কানের পিঠে গুজে দিতে দিতে প্রত্যুত্তর করল, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসা কি এত সহজে এত কম সময় হয়? তুমি আমার জন্য অন্য কিছু। তুমি আমার মাদকতা, এক বিশেষ মাদকতা, যাকে ছাড়া এক দণ্ড শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায় না। কষ্টকর ভীষণ। স্থির দুজনের নেত্র, চোখে চোখে কাটল কয়েক পল। উষান পল্লব ঝাপটালেও মীরা পলক ফেলতে ভুলে গেল যেন। ওষ্ঠাধর কোণে মৃদুর হাসির রেশ ফুটে উঠল। ভারী কণ্ঠে বলে উঠল, চোখের পলক ফেলুন ম্যাডাম, চোখে পানি এসে জমেছে। এইভাবে তাকিয়ে থাকলে তো চোখ জ্বালা করবে। ঝটপট নেত্রপল্লব 2-3 বার ফেলে মীরা ছিটকে সরে দাঁড়ালো। স্থির চিত্তে আর চোখে একবার উষানকে দর্শন করলো। উষানের বলা প্রতিটা বাক্য তার অনেক দিনের আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু আজ যখন আকাঙ্ক্ষিত চাওয়া পূর্ণ হলো, তখন তার মনে হচ্ছে উষানকে নিজের জীবনের সাথে জড়ানোটা ভুল হবে। সে যে অক্ষম। উষানের তো কোনো দোষ নেই, তাহলে সে কেন বাবা হওয়া হতে বঞ্চিত হবে? মীরা সিক্ত কণ্ঠে শুধালো, আমার সাথে জড়িয়ে অযথা নিজের জীবনটা নষ্ট করছেন। আমি অক্ষম, কখনো বাবা হতে পারবেন না আপনি, ভেবে দেখুন আপনি। উষান এগিয়ে এলো, ফের আগের মতো করেই মীরাকে কাছে টেনে নিল। অতঃপর ফিসফিস করে বলল, বাবা হতে চাই না তো, হাজব্যান্ড হতে পারলেই চলবে। তবে তা শুধুমাত্র তোমার হাজব্যান্ড। আমার তুমি হলেই চলবে মীরা। আমার আর কাউকে চাই না, কাউকে না। মীরা হঠাৎ তারা দেখিয়ে অস্থির প্রায় হয়ে বলল, আই নিড টাইম, আসছি। ওকে, টেক ইউর টাইম, বাট অ্যান্সারটা যেন পজিটিভ আসে। নয়তো আপনাকে কিডন্যাপ করে তুলে আনতে আমি দ্বিধা করব না। মাইন্ড ইট, ওকে? দ্রুত পদে সিঁড়ির পেছনে হতে বেরিয়ে আসলো মীরা। আসার মাঝে পথিমধ্যে হঠাৎ থেমে গিয়ে বিড়বিড়িয়ে বলল, কম কষ্ট দেননি উষান। আপনাকে নাকানি চোবানি না খাইয়া আমি আপাতত কোনো কিছুই জানাচ্ছি না। ইউ হ্যাভ টু ফিল মাই পেইন। রজনী তৃতীয় প্রহর। ঘুমন্ত নগরীতে মাঝে মধ্যে ডেকে উঠছে 3-4টা নেড়ি কুকুর। সময় সাপেক্ষে ফের তারা মৌনরূপ ধারণ করছে। অনিলে বইছে বিভিন্ন পুষ্পের মিষ্টি সুঘ্রাণ। কৃষ্ণপক্ষের শেষ তিথির রজনী আজ। কৃত্রিম রশ্মি ব্যতীত চন্দ্রের দর্শন পাওয়া মুশকিল। ভোর হয়ে এলো বলে এখনই গাছের ডালে বসে থাকা পক্ষী দল ডেকে উঠল মৃদু শব্দে। সেই শব্দ প্রতিধ্বনিত হলো চারিপাশে ঘোর নীরবতা ধ্বংস করে। চার দেয়ালের কক্ষটায় শীতলতা বজায়। ওয়াশরুম থেকে থেমে থেমে আসছে গুমোট ক্রন্দনের বিষণ্ণ সুর। ডুকরে কেঁদে উঠছে মীরা। শাওয়ারের নিচে এলোমেলো রূপে ছড়িয়ে ছিটিয়ে সে শুয়ে রয়েছে শুভ্র রাঙা ভূমিতে। শাওয়ার থেকে পানি পড়ছে ঝমঝম শব্দ করে। এই শব্দ তার ক্রন্দনের ধ্বনি বহির্ভাগে যাওয়া হতে রুখে দিচ্ছে ক্রমাগত। মীরা শপিং মল থেকে আসার পর সেই যে শাওয়ারের নিচে শুয়ে কাঁদছে, এখন প্রায় 8 ঘন্টা হতে চলল, ওর কোনো হেলদোল নেই।
শরীরের তাপমাত্রা ইতিমধ্যে কমতে শুরু করেছে। মুখশ্রী ফ্যাকাশে বিবর্ণ, তার হাত পা সর্বাঙ্গ অতিমাত্রায় শীতল হিমা। বিড়বিড় করে মীরা কিছুক্ষণ পরপর বলছে, আমি কখনো মা ডাকটা শুনতে পারবো না আম্মু। ওরা আমার আমার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে, আমাকে বাজেভাবে ছুঁয়ে দিয়েছে। আমাকে তোমার আঁচলের নিচে লুকিয়ে নাও না আম্মু, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, যন্ত্রণা হচ্ছে। আমি আর পারছি না এগুলো নিতে, পারছি না ভালো থাকার কৃত্রিম নাটকটা করতে। আমি তোমার কাছে যাব আম্মু, আমায় নিয়ে যাও তুমি। অতঃপর ভারী ক্রন্দন, কানফাটা আর্তনাদময়ী কান্না ছাপিয়ে পড়ল চার দেয়াল জুড়ে। কিয়ৎক্ষণ বাদে মীরা আবছা দেখল তার মাকে আশির মাঝে, নীল শাড়ি পরিহিত তিনি। তার দিকে চেয়ে মুচকি হাসলো সে মিষ্টি হাসি, হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। অতঃপর সবকিছু অন্ধকার, নেত্রযুগল অনায়াসে বন্ধ হয়ে এলো তার। তখন সকাল 9টা ছুঁই। মীরার বাসার নিচে উষান ব্যস্ত পায়ে পায়চারি করছে। তার আপাতত চাওয়া মীরাকে শেষবারের মতো দেখা। আজ তাকে যশোর যেতে হবে। বিকাল 5টায় সে তীব্র সঙ্গে রওনা দিবে। ট্রেনের টিকিট কাটা শেষ। অস্থির নেত্র বারবার ঘড়িতে সময় দেখছে সে। মীরা আজ এখনও বারান্দায় আসছে না কেন? মেয়েটা তো ভোরবেলাতেই ঘুম থেকে উঠে বারান্দায় আসে ফুল গাছে পানি দিতে, কিন্তু আজ উষান প্রায় 3 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে মীরার বাসার নিচে, কিন্তু সকাল থেকে মেয়েটার দর্শন পেল না বিন্দুমাত্র। পকেট থেকে ফোন বের করে রুহির নাম্বারে কল দেয় উষান। ক্ষীণবাদে রুহি ফোন রিসিভ করতেই উষান প্রশ্ন ছুড়ল। তুমি কি বাসায় রুহি? ওপাশ হতে জবাব আসে ভেঙে ভেঙে। না ভাইয়া, আমি মায়ানকে নিয়ে বাইরে এসেছি আমার খালামণির বাসায়। কেন? তোমাদের সঙ্গে কি মীরা আছে? না, ও তো বাসায় ঘুমোচ্ছে। সকালবেলা আঙ্কেল ডাকলো কতক্ষণ, আমি আসার সময় ডেকে এলাম, উঠলো না। মীরা বাসায় একা, আঙ্কেল ঢাকা গিয়েছে। ও, আমার মীরার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই তোমাকে ফোন দিয়েছিলাম। আপনি বাসায় যান ভাইয়া, বাসায় বউ আছে, আর মীরাও এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে হয়তো। উষান ফোন কাটার পূর্ব মুহূর্তে ছোট্ট করে জবাব দিল। আচ্ছা, দেখছি। উষান দ্রুত পায়ে উপরে উঠে চলে এলো। তার হঠাৎ করে ভীষণ অস্থির অস্থির লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ললাটে নোনা ঘামের উৎপত্তি ঘটেছে বিন্দু বিন্দু পরিমাণে। দ্রুত পদে 10 তলায় উঠে এসে কলিং বেলে চাপ দিল কয়েকবার করে। কিয়দংশবাদে দরজা খুলল অল্প বয়স্ক এক নারী। উষান চেনে তাকে, মীরাদের বাসায় কাজ করে তিনি। নাম রুবা। উষানকে দেখে সে স্বস্তির শ্বাস ফেলে বলল, ভাইজান, আপনি আইছেন, আল্লাহ রহম করছে। মীরা আপাই তো দরজা খুলতেছে না রুমের। আমি এই ঘর খোলা রাইখা অন্য জায়গা কামেও যাইতে পারতেছি না। আপনি একটু বয়েন ঘরে আইয়া ভাই, আমি কামে যাই। উষান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল, মীরা এখনো রুমে দরজা কেন খোলোনি? না ভাইজান, আপার মনে হয় ঘুমায়। রুবা চলে যায়। উষান ফ্ল্যাটে প্রবেশ করে তড়িঘড়ি করে দরজা আটকে ছুটল মীরার রুমের দিকটায়। দরজায় করাঘাত করে মীরার নাম ধরে ডাকল সে কয়েকবার। ওপাশতে সাড়া এলো না। অস্থিরতা ক্রমাগত বেড়েই চলল তার। সিদ্ধান্ত নিল দরজা কোনোভাবে খুলতেই হবে। খুঁজে খুঁজে ফাইলের উপরিভাগে ছোট্ট টুকরা করে আনলো উষান। নবের ভেতর প্রবেশ করিয়ে মোচড় দিতে লক খুলে গেল দরজার। ত্রস্ত পায়ে ভেতরে প্রবেশ করে আশেপাশে দেখল। শেষে নজর এলো বাথরুমে খোলা দরজা সম্পূর্ণ খোলা নয়, শুধুমাত্র কিঞ্চিত ফাঁক। উষান সেদিকে এগুলো হন্তদন্ত হয়ে বলল, মীরা, মীরা, তুমি কি ভেতরে? প্রত্যুত্তর আসলো না। ছটফট করলো উষান। কিছু তো একটা হয়েছে নিশ্চিত, কিন্তু কিভাবে বাথরুমে প্রবেশ করবে? মেয়েটা কি অবস্থায় আছে কে জানে। বিছানার উপর থেকে চাদর টেনে সহসা ভেতরে প্রবেশ করলো উষান। অনুমানস্বরূপ হেঁটে মীরাকে চাদর দ্বারা আবৃত করে চোখ খুলল। তৎক্ষণাৎ তার চোখ জোড়ায় স্তব্ধ। মীরার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখশ্রী সাদা হয়ে আসছে, নীলচে ঠোঁট, পোশাক সিক্ত হয়ে চুপসে। সিক্ত দেহ তার মাত্রাতিরিক্ত শীতল। উষানের শ্বাস রুখে আসলো। স্বাভাবিক মানুষদের তুলনায় মীরার দেহ একটু বেশি ঠান্ডা হয়ে রয়েছে। মেয়েটা আছে তো বেঁচে? মীরার পালস পরীক্ষা করে উষান নিম্ন কণ্ঠে শুধালো, এমনটা কেন হলো মীরা? উজান রেজওয়ান, রাইট? রিনরিনে মিষ্টি একটা কণ্ঠ। উজানের ধ্যান কাড়ল কঠোরভাবে। গুরুত্বপূর্ণ আলাপ ফেলে সে দৃষ্টিপাত করল সম্মুখে। বয়স 18 কি 19 হবে। অতিরিক্ত পরিমাণে ফর্সা, ভীষণ সুন্দর দেখতে এক মানবী তার সামনে দাঁড়িয়ে। উজান এগোতে নিলেই সে চটপট পায়ে এগিয়ে আসলো। মৃদুকণ্ঠে বলল, আমি সিয়া, আমাকে মীরা আপু পাঠিয়েছিল। উজান ভ্রু কুঞ্চিত দৃষ্টিতে তাকালো। অন্তঃকরণে ভাবল কিছু।
অতঃপর কাঙ্ক্ষিত বার্তা শ্রুতির পর্দায় আসার পর সে ম্লান হেসে বলল, ও হ্যাঁ, বসুন প্লিজ। মীরা পরশুদিন ফোন করে আমাকে বলছে আপনার কথা। তো বলুন, আপনার আমি কি হেল্প করতে পারি? সিয়া উজানের পাশে বসল। উজান তার হাতের ইশারায় উপস্থিত দুজন পুলিশ অফিসারকে চলে যেতে আদেশ দিতে তারা বিদায় জানিয়ে প্রস্থান করে সেখান হতে। কাঁধে রহমান ব্যাগটা কোলে নিয়ে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ বের করল সে। পরিশেষে উজানকে উদ্দেশ্য করে বলল, আমার ইউনিভার্সিটির থেকে কিছু দূরে একটা কলেজ আছে, গার্লস কলেজ। ওখানকার পরিবেশটা অতটা উন্নত না বলতে পারে। সেখানে প্রায় কয়েকটা ছেলে দাঁড়িয়ে কলেজের মেয়েদের উত্ত্যক্ত করে। দেখা যায় মাঝে মধ্যে খারাপভাবে স্পর্শও করে ফেলে। ছেলেগুলোর দাপট আছে সেখানকার এলাকায়। বলতে গেলে ওরা কুখ্যাত সন্ত্রাসীদের দলের অন্তর্ভুক্ত, যার কারণে ভয়ে কেউ ওদের বিরুদ্ধে অভিযোগও করতে পারে না। আমি ওই কলেজের একটা মেয়েকে পড়াই। ও আমাকে আজ বলল, এলাকাটা নিম্নতর, তাই কেউ সাহস পাচ্ছে না তাদের বিরুদ্ধে কিছু বলার। তাই আমি নিজেই চাচ্ছি ওদের বিরুদ্ধে স্টেপ নিতে। যথেষ্ট প্রমাণ আছে। এই যে কাগজগুলো দেখুন। উজান হাত বাড়িয়ে কাগজগুলো হাতে নিল। তার দৃষ্টিপাত এখন সম্পূর্ণ কাগজগুচ্ছের মাঝে। প্রতি পাতা উল্টে উল্টে দেখা শেষে সে মাথা তুলে মিষ্টি হেসে বলল, ধন্যবাদ দিবেন না স্যার, এটা আমার দায়িত্ব ছিল। কোনো হেল্প লাগলে বলবেন। ইশারায় সায় জানিয়ে উজান আরেকবার পূর্ণ দৃষ্টি ফেলে কাগজের প্রতি। শিয়া তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল সম্মুখে। খুঁটিয়ে খুঁটিয়ে উজানের মুখশ্রীতে কিছু খোঁজার প্রয়াস চালালো। শেষে কৌতূহলী কণ্ঠে বলল, আপনার গায়ের রংটা কিন্তু খুব সুন্দর। উজান অপ্রতিভ দৃষ্টিতে তাকালো। হঠাৎ নিজের সম্পর্কে এমন মন্তব্য পেয়ে একটু ভড়কে গিয়েছে। শিয়া নিজেও একটু লজ্জা পেল। হুট করে এমন মতবাদ পেশ করার মানে আছে? সে কি করলো এটা? শিয়া নড়ে চড়ে বসল উজানের প্রতিউত্তর শ্রবণ করার পর। চটপট কণ্ঠে বলল, অবশ্যই না, কালো একটা সুন্দর রং, আমার পছন্দের রং। আর আমার কাছে মনে হয় কালো ব্যক্তিরা পৃথিবীর সব থেকে সুন্দরতম ব্যক্তি, কারণ তাদের চেহারায় আল্লাহ তাআলা বিশেষ মায়ার প্রলেপ দিয়ে তৈরি করেছেন। উজান আর কোনো কথা বলল না। শিয়াও নিশ্চুপ। সিয়ার উত্তরে মুগ্ধ হলেও কিছু বলার মতো পেল না বলে উজান মৌন রইল। এদিকে সিয়ার অবস্থা বেহাল। সে ধরেই নিল লোকটা হয়তো তার কথায় কষ্ট পেয়েছে, তাই আর কথা বলছে না। ফুপিয়ে উঠে চুপ করে রইল সে। উজানের খারাপ লেগেছে এই ব্যাপারটা। তাকে এত কষ্ট দিচ্ছে কেন? ইজ সে অলরাইট ডক্টর? বিচলিত শোনালো মানবের কণ্ঠস্বর। রাহি মীরাকে চেক আপ করা রেখে নত দৃষ্টি উপরে তুলে জবাব দিল, হুম, বলা যায়, কিন্তু আগামী কয়েকদিন ওনাকে বেড রেস্টে থাকতে হবে স্যার। একেই তো কয়েকদিন আগে এত বড় ধকল পার করলো, তার উপর এখন এই অবস্থা। রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। শরীরের তাপমাত্রা কমে গিয়েছিল অনেক, তাই সেন্সলেস ছিল। রাতে জ্বর আসতে পারে। ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো খাইয়ে দেবেন, তাহলে জ্বর আসার সম্ভাবনা থাকবে না। স্বস্তির তপ্তশ্বাস ছাড়ল উষান। বুকের উপর থেকে বিশাল এক পাথর নেমে গিয়েছে। শান্তি লাগছে একটু একটু। রাহি ঔষধ লিখে দিয়ে উষানকে কিছু নির্দেশনা সম্পর্কে ধারণা এবং যথার্থ ব্যাখ্যা দিয়ে চলে যায়। হাতের প্রেসক্রিপশন সাময়িক সময়ের জন্য পাশে ফেলে উষান এগোয় মীরার নিকটবর্তী। রুহিকে ফোন দিয়েছে সে। রুহি আসলে ওষুধ আনতে যাবে। মীরার বিছানার পাশে লাগোয়া সোফা। উষান সোফায় গিয়ে বসলো। হাত বাড়িয়ে দিয়ে মীরার মুখে পড়ে থাকা চুলগুলো নরম হাতে কানের পিঠে গুজে দিল। মীরা তখন কাঁপছে, ভয়ঙ্কর কাঁপুনি দিচ্ছে তার সর্বাঙ্গ। দুইটা ব্ল্যাঙ্কেট দিয়েও কাঁপুনি থামানো যায়নি তার। রাহি বলেছে এটা স্বাভাবিক। আপাতত এই কাঁপুনি মানবদেহের উষ্ণতার মাধ্যমে থামানো প্রয়োজন ছিল। কিন্তু সমস্যা হচ্ছে মীরা অবিবাহিত, তাই এই উপায় আপাতত বিফলে গেছে। মীরা কাঁপা অবস্থায় কিছু বিড়বিড় করে বলছিল। কৌতূহল বশত উষান কান পাতে শ্রবণ করার স্বার্থে মেয়েটা কি বলছে। মীরার ওষ্ঠাধর নিকট মুখে এগোতেই মীরা পাশ ফিরে সজোরে এক থাপ্পড় মারল। বিকট এক শব্দ হয়ে আবারও নিস্তব্ধতা কক্ষের মাঝে। উষান তখন স্তব্ধ, মীরা ঘুমে বিভোর। উষানের বুঝতে বেগ পেতে হয়নি মীরা মাত্র করা কর্মটি তন্দ্রা ঘরে করেছে। মেয়েটা ঘুমালে দিন দুনিয়ার প্রতি খেয়াল থাকে না। উষান বিড়বিড়িয়ে বলল, কি ডেঞ্জারাস মেয়ে! মাই গড! ঘুমের ঘরে খুন করলে তো মনে হয় তার ঘুমই ভাঙবে না। উষান উঠে যেতে নিলে মীরা তার বাহু আঁকড়ে ধরে। বাহুতে নিজের মুখ ঘষে আবারও গভীর ঘুমে মগ্ন হয়। হাত ছাড়িয়ে চলে যেতে নিতেও থেমে যায় সে। সন্তর্পণে নিঃশব্দে বিছানায় বসে। গভীর দৃষ্টিপাতে মীরাকে পর্যবেক্ষণ করার একসময় হুট করে মোহে থাকাকালীন
আলতো করে নিজের ওষ্ঠধারের স্পর্শ আঁকে মীরার ললাটে। অতঃপর হাত ছাড়িয়ে লম্বা পা ফেলে প্রস্থান করে কক্ষ হতে। এখানে থাকলে নিশ্চিত কোনো অনর্থ ঘটে যাবে তার আশঙ্কায়। মানুষের জীবন অতি ক্ষুদ্র পরিসরের। এই ক্ষুদ্র জীবনে বেশ কিছু মানুষ আছে যাদের আমরা নিজ অন্তঃকরণে একদম পাকাপোক্তভাবে বসিয়ে ফেলি, যাদের পরবর্তীতে অন্তঃকরণ থেকে মুছে ফেলতে ভীষণ কষ্ট বহন করতে হয়। সেই মানুষগুলোকে অন্তঃস্থল হতে সরিয়ে ফেলার সময় যে নিদারুণ যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণা অত্যন্ত পীড়াদায়ক। এই যে মীরার ব্যাপারটা, দীর্ঘ 1 মাস চোখের পলকে কাটার পর সে উষানকে ভুলতে গিয়ে যে দারুণ যন্ত্রণা উপভোগ করছে, তার আপাতত মনে হচ্ছে যন্ত্রণা হতে মৃত্যু শ্রেয় পরম শান্তির। কেটেছে দীর্ঘ 1 সপ্তাহ, চলেছে অভিমানের পালা। উষান যশোর যাওয়ার পর মীরা আর তার সহিত কোনোরূপ যোগাযোগ রাখেনি। একদম ইগনোর লিস্টে ফেলে রেখেছে সেই পাথর মানবকে। যশোরে যাওয়ার পর উষান যে কত শতবার মীরাকে ফোন দিয়েছে, মেসেজ করে বার্তা পাঠিয়েছে, হিসাব নেই তার। কিন্তু মীরা ছিল নিজ সিদ্ধান্তে অটল। সে উষানকে কষ্ট দিবে মানে তো দিবেই। আপনজন আমাদের অবহেলা করলে কেমন লাগে, এটা উষানের অনুভব করা উচিত। তারপর আসে মীরার যশোরে যাওয়ার সময়কাল। সকল প্রস্তুতি শেষে মীরা যশোরে এসেছে আজ 1-2 দিন হবে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানে আসার 2 দিন পর্যন্ত উষান কল দিয়ে আর কোনো প্রকার কল বা মেসেজ দেয়নি। যোগাযোগ বন্ধ। মীরা আহত হয় প্রচণ্ড। লোকটা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল। মীরা যে তার বেলায় এতদিন ঘুরল, কই সে তো এত জলদি হাল ছাড়েনি। তার মানে কি উষান তাকে পছন্দই করে না, দয়া প্রদর্শন করছে? আমার সামনে রেখে তুমি কার কথা ভাবতেছো জান? রুহির চঞ্চল কণ্ঠ। মীরা হুঁশে ফিরে হাতের স্ট্রটা ফেলে দৃষ্টি দেয় রুহির প্রতি। রুহির নেত্রে প্রকাশ পাচ্ছে চরম কৌতূহল। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, তোর হাজবেন্ডের কথা ভাবছিলাম, বেচারা কত আনলাকি, সেটা ভেবেই দুঃখ প্রকাশ করছিলাম। তুই যে বান্দর, তোকে সামলাতে গিয়ে বেচারা হার্ট অ্যাটাক না করে বসে। রুহি বিদ্রুপ হেসে বলল, বিয়ে করলে তো ফিলিং স্যাড ফর মাই উড বি ফিউচার জামাই পেপ। আমার মতো এত কিউট একটা মেয়েকে হাতছাড়া করলো সে। আহারে। আর ওই আমার বান্ধবী হয়ে তুই কিসব উল্টাপাল্টা বলস? বান্দর আমি মানলাম, তাই বলে এই না যে জামাইরা জ্বালামো। মীরা নিরুত্তর। পাগলের সাথে কথা বলে লাভ আছে কোনো? নেই। আপাত লহমায় মৌনও থাকায় শ্রেয়। রুহি মীরা চটজলদি কফি শেষ করলো। মন খারাপের পায়রাগুলোকে উড়িয়ে দিল মীরা। ব্যস্ত হলো আপন কাজে। কফির বিল পরিশোধ করে ব্যস্ত পায়ে বেরিয়ে আসলো। বাতাবরণ আবহাওয়া এখন উষ্ণ, তপ্ততা বিরাজমান। কাঠফাটা রোদে গলা শুকিয়ে চৌচির হয়ে যায় ক্ষণে ক্ষণে। হলদেটে অম্বরে শুভ্র মেঘের আনাগোনা আংশিক। কড়া রোদ্দুর দর্শন করা মাত্র রুহি চটফট করে বলল, দোস্ত চল ক্যাব বুক করি, এই রোদে হেঁটে যাওয়া সম্ভব না। মীরা ভাবল কিছুক্ষণ, অতঃপর অনিচ্ছা সত্ত্বেও সায় জানালো। ক্যাব আসার পর তারা দুজন নিজেদের ফ্ল্যাটে ফিরে আসে। এখানে আসার পর হোস্টেলে না উঠে ফ্ল্যাট ভাড়া করেছে তারা। মাহদির আদেশ, হোস্টেলে ওঠা যাবে না। মীরা রুহি বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেনি মাহদির সিদ্ধান্তে। মাহদি নিজেই আসতে চেয়েছিল মীরার সাথে, তবে তাকে ব্যবসার কাজে লম্বা সময়ের জন্য ইন্ডিয়া যেতে হয়েছে। ফিরবে কবে সঠিক জানা নেই। মায়ান তার ফুপির কাছে। রুহি বাসায় ফিরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে শুয়ে পড়ে, কারণ আপাতত তাকে মীরা বিছানায় যেতে দিবে না যতক্ষণ না সে ফ্রেশ হচ্ছে। রুহির আপাত অবস্থা দর্শন করে মীরা বিরক্তিতে ভ্রুকুটি কুচকালো, বলল, ফ্রেশ হতে যা রুহি, তোর ড্রেসে ধুলোবালি লেগে আছে। যাইতেছি বইন, মাফ কর, একটু রেস্ট করে নেই। মীরা কিছু বলতে গিয়েও থেমে গেল। মেয়েটা এখন আর তার কথা শুনবে না, মানবে না। তোয়ালে হাতে শ্রান্ত পায়ে সে ঢুকলো ওয়াশরুমে। বাসায় যাওয়ার পথে মাঝ রাস্তায় আসতেই হঠাৎ সিয়ার স্কুটি নষ্ট হয়ে যায়। আকাশসম বিরক্তি নিয়ে স্কুটি থেকে নেমে 2-4টা লাথি মারল তাতে। রাস্তাটা নির্জন, জনমানবহীন। শর্টকাটে জলদি বাসায় পৌঁছাতে এই রাস্তা ধরে সিয়া সবসময় যাতায়াত করে। কখনো কোনো বিপদে না পড়লেও আজ বোধহয় মহাবিপদে ফেসে গেল সে। ভূমিতে এলোমেলো রূপে পড়ে থাকা স্কুটিটাকে টেনে দাঁড় করায় সে। সেলফোন বের করে কিয়ৎক্ষণ চিন্তা করে কাকে ফোন দেওয়া যায়, কে তাকে এই সময় সাহায্য করতে পারে। অতঃপর মিনিটখানেক ভাবার পর ফলাফল আসে শূন্য। বয়ে যাওয়া সমীরে মিলিয়ে গেল তার যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস। নিস্তব্ধ সড়কে হঠাৎ শব্দের উৎপত্তি। চমকে পিছনে তাকায় সিয়া। দর্শন মিলে উজানের জিপ ড্রাইভ করে এদিকেই আসছে। চঞ্চল পায়ে সে দৌড়ে গিয়ে দাঁড়ালো রাস্তার মাঝখানে। হাত নাড়িয়ে থামাতে বলল। উজান জিপ থামায়। বিস্মিত নয়নে বেরিয়ে আসে। সিয়ার নিকটে গিয়ে জিজ্ঞাসা করল, নিজেকে ব্যাঙের সাথে তুলনা করায় সিয়া বোধহয় একটু অসন্তুষ্ট হলো। অপ্রতিভ কণ্ঠে বলল, আসলে আমার স্কুটিটা নষ্ট হয়ে গেছে, একটু হেল্প করবেন প্লিজ, আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন? সিয়া স্কুটির দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলল, এটা এখানেই মরুক, মাঝপথে নষ্ট হলো কেন? বেয়াদব।
ওর শাস্তি পাওয়া উচিত। চলুন আমরা চলে যাই। উজান একটুখানি ভরকালো। সিয়ার উদ্ভট কথা শুনে মনে মনে হাসলো কতক্ষণ। শেষে তারা রওনা দেয় নিজস্ব গন্তব্যে। নিজের বাসায় আসার পর নেমে যায় সিয়া। উজানকে ছোট্ট করে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। বাসার ভিতর ঢুকতে ঢুকতে তার ফোনে কল আসলো। কল দেওয়া ব্যক্তির নাম দেখে সে বুঝি আরও একবার অপ্রতিভ হলো। রিসিভ করলো সেকেন্ড দুয়েক পর। জিজ্ঞাসা করলো, গুড মর্নিং স্যার। ওপাশ হতে জবাব এলো ভারী কর্কশ কণ্ঠে। প্রীতির আলাপ ছাড়ো শিয়া, যা বলছি মনোযোগ দিয়ে শোনো। সরি স্যার, বলুন স্যার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।